ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমাদের ছেলেবেলায় স্ট্রাগল শব্দটা সেই অর্থে পরিচিত শব্দ ছিল না। একটা পর্যায়ে আসে যেখানে রোজগারের কথা আসে, যখন বন্ধু বান্ধবরা চাকরি পায়, সবাই বিভিন্ন জায়গায় চলে যায়, দেশে বিদেশের বিভিন্ন জায়গায়, তখন অনেকে বলতে পারে কি বাবা তুই কিছু করছিস না কেন। অনেক রকম ঝড়ঝঞ্ঝা যাকে বলে বিরূপ মন্তব্য, সেগুলো তো হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় খুব একটা মানে ঝোঁক ছিল না আর কি, মানে খুব একটা ইচ্ছে বা ওই ছিল না। আমার কাছে ওই ট্রেন, বাস, মানুষ, এগুলো অনেক বেশি মূল্যবান ছিল বলে মনে হয়েছিল তখন। আমার গণেশ তখনই উল্টে গেছিল। টিউশনই করতাম, দুটো টিউশনি বাচ্চাকে পড়াতাম, তারপর সেই টিউশনটা চলে যায় 10টা থেকে 5টা। ওইটা বেশি দিন চালাতে পারবো না আমি বুঝতে পেরেছিলাম। আমার পেছনে কোনো দেয়ালই ছিল না, আমি পিছিয়েছি যে পুরো ফাঁকা জায়গাতেই পিছিয়েছি, মানে আমার ওই দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এরকম ব্যাপার নয়। ওই এক ধাক্কায় যে শোগুলো বন্ধ হয়ে গেল এবং আরও অন্যান্য দলে যে কাজ করতাম তাতে একটু নড়ে গেলাম আর কি। দৌড়োদৌড়ির মধ্যে নেই, হুড়োহুড়ি দৌড়োদৌড়ি প্রতিযোগিতা এইসবের মধ্যে নেই। বরাবরই থিয়েটার করতে চেয়েছেন, থিয়েটারকে ভালোবেসে, অভিনয়কে ভালোবেসে। তবে স্ট্রাগল বলবো না, কারণ স্ট্রাগল শব্দটা তার ডিকশনারিতে নেই। এই মুহূর্তে আমাদের সাথে লোকনাথ দা রয়েছে। প্রথমত স্বাগত আপনাকে। থিয়েটার করতে চেয়েছিলেন, থিয়েটারকেই ভালোবেসেছিলেন, মঞ্চ টানে আপনাকে, অভিনয়কে ভালোবাসে। কিন্তু এই যে বলছিলাম যে স্ট্রাগল, একটা জার্নির পেছনে তো অনেকটা স্ট্রাগল থাকে, তার সাফল্য থাকে, কিন্তু স্ট্রাগল শব্দটা তো আপনার ডিকশনারিতে নেই, তাই না? প্রথম কথাটা হচ্ছে থিয়েটারকে ভালোবেসেছিলাম বা করতে চেয়েছিলেন এইরকম নয়। থিয়েটারকে ভালোবাসি, থিয়েটার করতে চাই এবং করিও। সুযোগ পেলেই তো এখনও শোগুলো করছি। মানে ওটা চিরন্তন ব্যাপার, ওটা আমার মানে যাপনের সঙ্গেই থিয়েটারটা রয়েছে, সেটা নিয়ে মানে পাস্ট নয় ব্যাপারটা, এটা প্রেজেন্ট ফিউচার সবটা মিলেমিশেই থিয়েটার আমার। আর স্ট্রাগল যেটা আমি স্ট্রাগল শব্দটা আসলে যেটা বলেছি, আমি আগেও বলেছি যে স্ট্রাগল শব্দটা আমি যখন থিয়েটার করা শুরু করেছি বা আমাদের ছেলেবেলায় স্ট্রাগল শব্দটা সেই অর্থে মানে আমাদের পরিচিত শব্দ ছিল না। স্ট্রাগল, ফ্রাস্ট্রেশন, এসব শব্দগুলো খুব একটা পরিচিত ছিল না। জানি যে পড়াশোনা করে চাকরি পেতে হয়, একটা ছেলে ছবি আঁকতে আঁকতে একজন আর্টিস্ট হয়ে ওঠে, তা সেটা একটা প্রসেস। তা আমি থিয়েটারটা সেরকম প্রসেস ভেবেই নিয়েছিলাম, সেটা আমার করতে আনন্দ লাগতো। সবচেয়ে বড় কথা যে আমি থিয়েটার করে খুব শান্তি স্বস্তি পাই আর কি, ফলে থিয়েটারটা করতে ভালো লাগতো। ফলে সেই হিসেবেই থিয়েটারটা করতে শুরু করি এবং করে যাই। তো থিয়েটার করতে করতে যা যা কাজ করতে হয়, শিখতে হয়, জানতে হয়, সেগুলো শিখেছি। তো এইটাকে স্ট্রাগল বললে আমি জানি না সেটা কিভাবে সংজ্ঞায়িত করব। হ্যাঁ, একটা পর্যায়ে আসে যেখানে রোজগারের কথা আসে, যখন বন্ধু বান্ধবরা চাকরি পায়, সবাই বিভিন্ন জায়গায় চলে যায়, দেশে বিদেশের বিভিন্ন জায়গায়, তখন অনেকে বলতে পারে কি বাবা তুই কিছু করছিস না কেন। তখন আমি সেটা খুব একটা সদুত্তর আমার কাছে ছিল না, কারণ আমি শুধু থিয়েটারটা এমনভাবেই জড়িয়ে পড়েছিলাম বা কি বলবো, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিলাম। মানে থিয়েটার ছাড়া তখন খুব একটা কিছু ভাবতাম না। সেইটাতে এখনও চলে আসছে, মানে থিয়েটারটার সঙ্গে এটাকে আমি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। তো স্ট্রাগল হিসেবে নিইনি। অনেক রকম ঝড়ঝঞ্ঝা যাকে বলে বিরূপ মন্তব্য, সেগুলো তো হয়, মানে সামাজিক পারিবারিক কারণে যে কোনো এই ধরনের কাজ করতে গেলে সবাই, সেগুলো খুব একটা গায়েও মাখিনি। ফলত হয়তো কোথাও কোথাও অন্যায়ও করেছি মনে হয় পরে, কিন্তু আলটিমেটলি থিয়েটারটার সঙ্গ ছাড়া আমার কখনোই সহজ হয়নি বা হবেও না। স্ট্রাগল শব্দটাকেও আমি এভাবে নিইনি, সেই কারণে। ভালোবাসার জিনিস হলে ওটাকে স্ট্রাগল বলে মনে হয় না কখনো। নেশাকে পেশা করে তোলা একটা বিষয় থাকে, তো সেক্ষেত্রে এই ভালোবাসাটা বা থিয়েটার করব, অভিনয় করব, তো এইটা কবে অনুভব করলেন? মানে ছোটোবেলা থেকেই আমি একটু অফবিট মতোই ছিলাম আর কি। মানে সবাই যা করছে সেটা করবো না বা করতে ইচ্ছে করতো না। আর ওই খুব ট্র্যাডিশনাল পড়াশোনা, খুব ট্র্যাডিশনাল কাজ, চাকরি, হ্যান ত্যান, এইগুলোর মধ্যে আমার খুব একটা কখনোই আগ্রহ ছিল না। ছোটোবেলায় ছবি আঁকতাম, ছোটোবেলায় খেলাধুলা করতাম কম বয়সে, এগুলোর মধ্যে ভালো লাগতো। হ্যাঁ, পড়াশোনা যে করতাম না তা না, নিশ্চয়ই পড়াশোনা করেছি, তাহলে সব ঠিক আছে, কিন্তু কোথাও যেন একটা ওই চারুশিল্পের একটা ঝোঁক ছিল আর কি। যেহেতু আমি একদম ছোটোবেলায় যে স্কুলে পড়তাম সেখানেও একটা নাটকের পরিবেশ ছিল, আমার ক্লাবে ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক বছর হতো, সেগুলোতে পার্টিসিপেট করা, এইগুলো তো ভেতর ভেতর কোথাও হয়তো জারিত হয়ে একটা ভালোবাসার ক্ষেত্র তৈরি করেছিল সেই সময়। সেইখান থেকেই একটা কিছু, মানে হয়তো থিয়েটার করতাম না, অন্য কিছু, কারণ আমাদের সময়টায় আমাদের যে কোনো বন্ধু যে কোনো কিছু হয়ে যেতে পারতো, মানে শুধু চাকরি ছাড়াও, কারণ পরিবেশটাই এমন ছিল সেই সময়। মানে ছবি আঁকা, গান গাওয়া, আবৃত্তি, হ্যাঁ, ডিবেট, এই সাংস্কৃতিক যে
মঞ্চটা সাজানো ছিল, প্রত্যেক পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান, তাতে বিভিন্ন জিনিসের অনুষ্ঠান হতো, প্রতিযোগিতা হতো, পারফরমেন্স দেখতাম। তার ফলে আর প্রত্যেক মানুষের তাই নিয়েই খুব একটা আগ্রহ ছিল। খেলাধুলা বাদেও এই একটা সাংস্কৃতিক যে জগৎ পরিমণ্ডল ছিল সেটার মধ্যে, ফলে যে কেউ যে কিছু হয়ে যেত, কারণ সবাই কেউ কেউ আঁকা শিখছে, কেউ গান শিখছে, কেউ কবিতা বলছে, কেউ তবলা বাজাচ্ছে, কেউ গিটার শিখছে, কেউ সেতার শিখছে, এটা কেউ না কেউ কিছু না কিছু করতো। হয়তো তারা চাকরি করে গেছে, কিন্তু এই সম্ভাবনাটা ছিল আমাদের ওই সময়টা মনে হয়। এখন আমি জানি না সেইটা পাড়ায় পাড়ায় এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কি না। ফলে ওইগুলো ভেতরে ভেতরে হতে হতেই থিয়েটারে ঢুকে পড়া, মানে সেটাও কাকতালীয়ভাবে। আমি তখন কলকাতায় পড়তে আসতাম একটা জায়গায়, তখন আমাদের বন্ধুবান্ধব অপরিচিত লোকেরা ট্রেনে করে শো করে ফিরছে দেখতাম, শো করতে যাচ্ছে দেখতাম। তখন তাদেরই একজনকে বলেছিলাম যে আমি একটু থিয়েটার করতে চাই তোমাদের সঙ্গে। তার আগে আমি ক্লাবে প্রত্যেক বছর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক করতাম। তা বলেছে ঠিক আছে, আমরা একটা দল করবো যখন, তখন তোকে জানাবো। তা কয়েক মাসের মধ্যে আমাকে জানায় এবং সেই দলেই জুড়ে যাই। সেটা 1997 সাল সম্ভবত। আমাদেরই এক দাদা, মানে দেবাংশু চক্রবর্তী বলে একজন দাদা, সেই শুরু করেছিল দলটা। তারপর দেবব্রত দাস আমাদের প্রথম ডিরেক্টর ছিল সেখানে। তা ওইটা থেকে ওইভাবেই শুরু আর কি, মানে আগে আগে করতে থাকা, তার একটা প্র্যাকটিস, একটা সুযোগ ওইভাবে চলে আসা, মানে ওই ট্রেনে যাচ্ছে আসছে, এইটা আমার খুব মজা লাগতো আর কি। এক দল ছেলে মেয়ে ট্রেনে উঠছে, প্রচুর বোচকা বাচকি নিয়ে, মালপত্র নিয়ে উঠছে, আবার রাত্রে গভীর রাতে দেখি ওরা নামছে। আমি যখন কলকাতা থেকে ফিরতাম হাবড়াতে, আমার তো মফস্বল শহরে বাড়ি, মানে ওখানে থাকতাম, এখন অবশ্য শিফট করে গেছি। তো সেইগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল, আমার ভালো লাগা ছিল তখন। সেই যে ঢুকে পড়েছি, আর তো ওখানেই রয়েছেন, আর বেরোনো যাবে না ওই রাস্তা থেকে। তো এই যে মফস্বলে আপনি যেটা বললেন যে মফস্বলে থাকতেন, সেখান থেকে কলকাতায় আসা, এবং থিয়েটারের জন্য তো কলকাতায় এসেছিলেন, পার্মানেন্টলি থিয়েটারটাকে করবেন, থিয়েটার। তো সেই জার্নিটা একটুখানি যদি বলেন যে কলকাতায় পার্মানেন্টলি নিজের থাকার একটা ব্যবস্থা করে প্লাস থিয়েটার করা। না, এটাই খুব ব্যাপার। আমি যে এখন যে জায়গাটা আছি নিউ ব্যারাকপুর, সেটা আমি গত 2-2.5 বছর ধরে আছি। আমি হাবড়া থেকেই যাতায়াত করেই থিয়েটার করেছি, মানে লাস্ট 20-25 বছর যা করে। হ্যাঁ, কারণ আমি মনে করেছি সেই সময়, মানে কলকাতায় থেকে থিয়েটার না, আমার এই যে ট্রেনের যে জার্নিটা, এটা আমার কাছে একটা ইনস্টিটিউশনের মতন ছিল। মানে আমার তো থিয়েটার নিয়ে ওই রবীন্দ্রভারতী, এনএসডি এরকম প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। আমি তখন ভাবলাম যে ওটা আমার ইচ্ছেও ছিল না। আমি আগেও বলেছি যে আমার ওই প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় খুব একটা মানে ঝোঁক ছিল না আর কি, মানে খুব একটা ইচ্ছে বা ওই ছিল না। তো আমার কাছে ওই ট্রেন, বাস, মানুষ, এগুলো অনেক বেশি মূল্যবান ছিল বলে মনে হয়েছিল তখন। কারণ এদের কাছ থেকে নির্যাস নিয়েই তো বইতে লেখা হয়, থিওরি তৈরি হয়। তো আমার মনে হচ্ছে যে এদের সঙ্গে যদি সরাসরি যোগাযোগ থাকতে পারে, তাহলে সেটা অনেক কিছু শেখা যায়, জানা যায়। সেটার হয়তো কোনো ব্যাকরণগত থাকবে না, থিওরি থাকবে না, কিন্তু সরাসরি অনেক কিছু জানা বোঝা যায়, মানুষ দেখা যায়, চেনা যায়, বোঝা যায়। সেইটা আমি কখনো ছাড়তে চাইনি। মানে থাকা যেত ওই কলকাতায় এসে কোথাও একটা ঘর ভাড়া নিয়ে, মেসে ছিলাম আমি 1-1.5 বছর, একটা কোনো মেসে ছিলাম বেলঘরিয়াতে, কিন্তু সেইটা আমার কাছে খুব একটা প্রয়োজনীয় মনে হয়নি। কারণ আমার দল ছিল শ্যামবাজারে থিয়েটার ওয়ার্কশপে, আমি দীর্ঘদিন প্রায় 20 বছর সেই দলে কাজ করেছি। ফলে হাবড়া থেকে শ্যামবাজার আসাটা আমার কাছে খুব ইজি ছিল ব্যাপারটা। ফলে ঠিক আছে, মানে 50-100 কিলোমিটার যাতায়াত করতাম অবশ্য, তো সেটা খুব সমস্যা ছিল না আর কি আমার কাছে। ফলে ওই অভিনয়ের টানেই ওই হাবড়া থেকে যাতায়াত। এখন এখানে থাকি কারণ এখন যেহেতু শুটিংয়ের বহরটা বেড়েছে, ফলত যাতায়াতের সুবিধে, কারণ ওই ভোরবেলা কল টাইম থাকে, সেই ফলে এখন এখানে শিফট করে গেছি। কিন্তু ওইটা সেই অর্থে আমার খুব একটা কষ্টের কিছু ছিল না। অভিনয়ের টানেই আমি অনেক এরকম, মানে যেগুলোকে আপনারা হয়তো বিপদ বলবেন, স্ট্রাগল বলবেন, সেগুলো আমার এসব কিছু মনে হয়নি আর কি। সেই বিষয়টা কি আপনি মনে করেননি যে এটা বিপদ বা এটা স্ট্রাগল হতে পারে? সবটাই আপনি কাজটা করতে চেয়েছেন এবং সেটাকে ভালোবেসেই করে গেছেন। কিন্তু তবুও একটা দিক থাকে যে এই মফস্বল থেকে কলকাতায় আসা, এবং কলকাতা এক প্রকার তো অচেনা শহরের মতোই, যেহেতু বেড়ে ওঠাটা কলকাতায় নয়, তো সেখানে এসে প্রত্যেক দিনের থিয়েটার করা, একটা অর্থনৈতিক দিকেরও প্রয়োজন হয়। তো সেই সব কিছু কীভাবে সামলাতেন? যেটা একটু আগে আমি বলছিলাম যে একটা পর্যায়ের পরে তো পারিবারিক চাহিদা, কিছু দায়িত্ববোধ, এগুলো থাকে। তো যেহেতু আমি আর কিছু কাজ করিনি, সেই অর্থে করিনি বলাটা ঠিক নয়, কারণ আমি আর আমার এক বন্ধু দুজনে মিলে একটা সফটওয়্যার ফার্ম মতন করার চেষ্টা করেছিলাম একবার। সেটা বন্ধু কম্পিউটার কিনে একটা টেবিল স্পেস নিয়ে লালবাজারে একটা প্রতিষ্ঠান, মানে একটা চেষ্টা করেছিলাম আর কি, কিছু ছোটো ছোটো সফটওয়্যার তৈরি করব, সেটা শুরুও করেছিলাম। কিন্তু যা হয় আর কি, মানে
আমি যখন ওই জনজাগরণী বলে যে দলটা আমরা প্রথম প্রতিষ্ঠা করেছিলাম নাট্যদল হাবড়াতে, তো তাদেরই একটা প্রথমবারের ফেস্টিভ্যাল হবে। তো আমি আমার বন্ধুর কাছে ওই ফেস্টিভ্যালে যেরকম দায়িত্ব হয়, তখন তো কম বয়স, ফলে উন্মাদনা বেশি, থিয়েটার করার আগ্রহ প্রচণ্ড, দায়িত্ব নেওয়ার ইচ্ছে প্রবল। এরকম একটা জায়গা থেকে আমি ওর কাছ থেকে 15 দিন ছুটি নিয়েছিলাম বন্ধুর কাছ থেকে। তো বলছে, ও খুব স্বাভাবিকভাবে বলেছেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তারপর আর 15 বছর পরেও আমার আর সেই প্রতিষ্ঠানে ফিরে যাওয়া হয়নি আমার, ফলে আমার গণেশ তখনই উল্টে গেছিলো। তো এইটা একটা পর্যায়ে যে ওই একবারই আমি চেষ্টা করেছিলাম 2 বন্ধু মিলে একটা কাজ করা। তো 15 বছর হওয়ার পরে তারপর আর ফিরে যাওয়া হয়নি। কিন্তু এই যে পারিবারিক চাহিদা, একটা ক্রাইসিস, একটা প্রত্যাশা তো থাকেই, সব পরিবারই যেমন থাকে। তো সেসব সামলাতে গিয়ে কখনো হয়তো যাত্রা করেছি 2 বছর আমি ত্রিদীপ ঘোষের নির্দেশনায়, সেইটা করে কিছু রোজগার করে পরিবারকে কন্ট্রিবিউট করা, সেটা একটা ভালো লাগা বটে। তারপরে আবার যখন একটা ক্রাইসিস আসে, তখন আমি মিনার্ভা রেপার্টরি থিয়েটারে জয়েন করি, যেটা সরকারি থিয়েটারের প্রতিষ্ঠান আমাদের, মিনার্ভা নাট্যচর্চা কেন্দ্র। তো সেখানে 3 বছর আমি থিয়েটারের চাকরি করি। সেখানে আমরা রাজা লিয়া, সৌমিত্র বাবুর সঙ্গে প্রথম অভিনয় করার সুযোগ ঘটে ওখানে, সুমন মুখোপাধ্যায়ের নির্দেশনায়। তারপরে দেবী সর্পমাস্তা এবং অন্যান্য আরও থিয়েটার আমরা করি, চন্দ্রগুপ্ত। তা সেই 3 বছর পরে আবার কিছু হয়, মানে আমি যে থিয়েটারটা করতাম সেটা তো রোজগারের জায়গা নয়। ফলত এই রকম করে করে মাঝে মাঝে যখনই একটু প্রয়োজন হয়েছে তখনই কখনো যাত্রা, কখনো এই মিনার্ভায় চাকরি করা, কখনো কখনো একটু ওয়ার্কশপ করা, এইগুলো করে ওই যে অর্থনৈতিক কন্ট্রিবিউশন আমাদের বাড়িতে দিতে পেরেছিলাম, সেটা আমার বেশ ভালো লেগেছিল। সেটা বুঝতে পারি যে ওইটা দিতে পারলে ভালোও লাগে। মানে একটা সময় যেগুলো উদাসীনতা ছিল, সেটা যখন কন্ট্রিবিউট করা হয় তখন বলো না এটা তো করলে ভালো লাগে, মানে বাবা মায়ের চোখ মুখের ভাষা একটু পাল্টেও যায়। তো যদিও তাদের প্রশ্রয়ই আমার এই পুরো থিয়েটার জার্নিটা, কিন্তু তাহলে এটা একটা যদি দিতে পারি সেটা খুব খারাপ না, ভালোই বেশ। তারা তো আর ওইভাবে চায়নি যে দিতেই হবে, করতেই হবে, এরকম ব্যাপার নয়। তো ওইটাকে আমি এইভাবেই কাটিয়েছি। মানে অর্থনৈতিক যে সমস্যা হতে পারে, আমি থিয়েটার করার জন্য লোন নিয়েছি, এমনও হয়ে গেছে। মানে আমি যখন থিয়েটার করতাম তখন তো কম বয়স, কলকাতা আসা যাওয়া, এগুলোরও তো একটা খরচা আছে, একটু টিফিন খাওয়া, একটু এই খাওয়া। তো তখন আমি টিউশনই করতাম, 2টো টিউশনি বাচ্চাকে পড়াতাম, তো ওইটা দিয়ে হতো। তারপর সেই টিউশনটা চলে যায়, একটা সঙ্গীত নাটক একাডেমির ওয়ার্কশপ করছিলাম আমরা, রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ ছিল, সেটা 2টো ফেজে হয়েছিল, একটা 1 মাসের আর একটা 2.5 মাসের। তখন ওই টিউশনিটা ছাড়তে হয়। তারপর ফিরে এসে যখন আমি আবার থিয়েটার ওয়ার্কশপ জয়েন করলাম, তখন আবার তো যাতায়াত খরচা এইসব প্রয়োজন হয়। তখন আমি আমার একটা জায়গা থেকে, আমাদের একটা বন্ধুদের একটা ফান্ড ছিল, সেখান থেকে লোন নেওয়া, মানে এগুলো খুব মজারই। মানে এগুলো খুব একটা বলার বিষয় না, কিন্তু ওই আর কি, তখন হাতে টাকা নেই, আচ্ছা ভাই আমাকে 3000 টাকা বা 1200 টাকা 1400 টাকা লোন দাও, হয় আমি আবার শোধ করে দেবো। হ্যাঁ, তো এইভাবেই চলতে হয়। এই মানে অর্থনৈতিক চাহিদা বা তার পথে হাঁটার ক্ষেত্রে এইটুকুই বলতে পারি, এর বেশি কিছু নয়। এই যে যেটা বলছিলেন যে বাড়ির একটা প্রশ্রয় ছিল, তার জন্য এই থিয়েটার জার্নি বা অভিনয়টাকে চালিয়ে যেতে পেরেছেন। মানে এই সাপোর্টটা তো একটা বড় সাপোর্টের মতো, যে বাড়ির মানুষগুলো পাশে রয়েছে, তাই না? হ্যাঁ, মানে প্রশ্রয় বলতে সেই অর্থে আমাদের খুব একটা সাংস্কৃতিক পরিবার তাও নয়। মানে সেই অর্থে বাবা যাত্রা করতে ভালোবাসতেন বা যাত্রা দেখতে ভালোবাসতেন, ইভেন বাবা একটা যাত্রার দলও একসময় করেছিলেন। আমার বাবাকে আমি মানে সেই অর্থে কলম্বাস বলি আর কি, মানে এত কিছু করেছেন জীবনে, কিন্তু কখনোই সেই ওইখানে পৌঁছতে পারেনি, কিন্তু করে গেছেন অনেক কিছু। তা সেইটা মায়েরও যাত্রা সিনেমা দেখা, তখনকার দিনের মানুষদের যেরকম ছিল যাত্রা সিনেমা এইসব দেখার অভ্যাস ছিল। আর যেটা ছিল আমাদের ক্লাবের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, তাতে আমার দাদাদের পার্টিসিপেশন, বাবার দেখতে যাওয়া, মায়ের দেখতে যাওয়া, এই ব্যাপারগুলো ছিল। কিন্তু ছেলে যে শুধু থিয়েটার করবে এইটা কখনো ভাবেনি আর কি, কারণ আমাদের বাবা ব্যবসায়ী ছিলেন, সফলতা এবং ব্যর্থতার ব্যবসায়ী সেটা ছিলেন আর কি। যাই হোক, তো সেই প্রত্যাশা কারো ছিল না যে এই ছেলে শুধু থিয়েটারই করে ফেলবে, আর কিছু করবে না। সেটা একটা পর্যায়ের পরে বুঝতে পারলেন যে সে হাতের বাইরে আমি চলে গেছি। ফলে তখন আর কিছু আর বলার কিছু, কারণ আমিও বড় হয়ে গেছি অনেকটা, মানে প্রায় 18 বছর বয়স হয়ে গেছে। তখন আমার একটা নিজস্ব মতামতকে গুরুত্বই দেওয়া হয়েছিল বলা চলে। দাদারা ওই সাপোর্ট, বাবা মার ওই প্রত্যাশা, এইসব ছিল তখন। মিনার্ভার চাকরিটাও তো ছেড়ে দিয়েছিলেন, ওই 10টা 5টার ডিউটিটা করবেন না, মানে এই আকর্ষণটা তো ছিল। হ্যাঁ, আমি ওই চাকরি করবো না কখনো ভেবেছি। তো মানে চাকরি ওই
স্ট্রাকচারের মধ্যে থাকবো না। তো মিনার্ভা রেপার্টরি থিয়েটার আমি ভেবেছিলাম যে যেমন যাত্রা 2 বছর করেছি, সেটা 2 বছর এক্সপিরিয়েন্সের জন্য প্লাস ওই টাকা পয়সা, সেটা যখন হয়েছে তখন ঠিক আছে ওখানে। আর তারপর অনেকবারই বলেছিল মিনার্ভায় জয়েন করাটা একটা তখন ওই মানে বলবো অর্থনৈতিক যে একটা সমস্যা হয়েছিল তাতেই ঢুকে পড়েছিলাম। সেটা যে আমি ঢুকবো বলে নয়, আমার একটা দলের একজন অ্যাপ্লিকেশন করছিল, আমার স্যার অশোক মুখোপাধ্যায় বললেন তুইও কর। তখন আমি বললাম না, দলে এসে তখন তারই উৎসাহে আমি ফর্ম ফিল আপ করলাম, ইন্টারভিউ দিলাম, হয়ে গেল আর কি। তো সেটা করার পর কিন্তু ওইটার মধ্যে থেকে সারাক্ষণ 10টা থেকে 5টা ওইটা বেশি দিন চালাতে পারবো না আমি বুঝতে পেরেছিলাম। তো প্রায় আমি সেকেন্ড ইয়ারেই আমরা বেরিয়ে আসতেছিলাম বেশ কয়েকজন, মানে আমি বিশেষ করে সেকেন্ড ইয়ার পরে কন্টিনিউ করবো না। তাছাড়া মিনার্ভার অনেক রকম সেই সময় সমস্যাও কিছু তৈরি হয়েছিল, সেটা আগ্রহ ফলে নষ্টই হয়েছিল। কিন্তু ওই 3 বছর থেকে ওখান থেকে নিজেকে উইথড্র করলাম। তারপর ওটাকে কন্টিনিউ করে নিয়ে গেলে আমি যে থিয়েটারের ভাবনা চিন্তার কথা ভাবি, যেভাবে থিয়েটার করবো ভেবেছিলাম, ওখানে থাকলেও সেটা মানে ভালো ভালো হয়তো প্রোডাকশনের সঙ্গে যুক্ত হতে পারতাম, কিন্তু জায়গাটা একটু ছোট হয়ে যেত আমার কাছে। যখন চাকরি ছেড়ে দিলেন তারপর আবার পুরোদস্ত থিয়েটারে যোগ দেওয়া, কিন্তু এই যে অনেকটা সময় মানে আপনি চাকরি করেছেন, তারপর আবার থিয়েটার মাঝখানে যাত্রাও করেছেন, কখনো মনে হয়েছিল যে এবার দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, যে হয়তো এবার কি করবে, এর পরের সিদ্ধান্তটা কি ঠিক হবে, এরকম কখনো ভাবনা চিন্তা হয়েছিল? না না, আমি আসলে আমার পেছনে কোনো দেয়ালই ছিল না। আমি পিছিয়েছি যে পুরো ফাঁকা জায়গাতেই পিছিয়েছি, মানে আমার ওই দেয়ালে পিঠ থেকে যাওয়া এরকম ব্যাপার নয়। তারপর মিনার্ভার চাকরি ছেড়ে দিলাম, তখন আবার ওই দলে আবার ফিরে আসা। কিন্তু কাকতালীয়ভাবে তখন আমাকে আবার বিভিন্ন দল থেকে থিয়েটারের জন্য আমন্ত্রণ জানানো হলো বা অভিনয় করার জন্য বলা হলো। সেখানে এই ফ্রিল্যান্সার, যেটা কোট আনকোট ফ্রিল্যান্সার কথার অর্থ আমি অতটা বুঝি না, যাই হোক, সেই ফ্রিল্যান্স অ্যাক্টিং মানে বিভিন্ন দলে গিয়ে অভিনয় করতাম এবং তারা তাতে কিছু রেমুনারেশন দিত। এবং আমার যা মানে জীবনে চলার যে কি বলো পাথেও, সেটাও ওইটা উঠে আসছিল। ফলে আমি দেখলাম যে আর তো দরকার নেই, ঠিক আছে একটু ফ্রিল্যান্স থিয়েটার করবো, আমার থিয়েটারের ওয়ার্কশপ থেকে আমাকে কিছু সাম্মানিক হয়তো বছরে একটা দেবে, সেই দিয়ে আমার মোটামুটি যা চাহিদা তাতে মিটে যাবে আর কি। ফলে ওই মিনার্ভার চাকরিটা চলে যাওয়ার পরে আমি যে থিয়েটারটা করতে শুরু করলাম ফ্রিল্যান্স, তাতে প্রায় ওর থেকে একটু বেশি হয়তো রোজগার করতাম, মানে চাকরির থেকে হয়তো বেশি রোজগার করতাম। ফলে আর মানে অর্থনৈতিক সমস্যা আর হয়নি। মানে অর্থনৈতিক সমস্যা, আমার তো চাহিদা খুব কম ছিল, মানে আমার জীবনের চাহিদা একেবারেই কম, ফলে আমি খুব মিনিমাল জিনিস দিয়েই আমি আমার জীবন চালিয়ে নিয়ে যেতে পারতাম। শুটিংয়ে ঢোকার পর তো একটা স্ট্রাকচার, কিন্তু তার আগে থিয়েটারে যা আমার রোজগার ছিল দ্যাটস এনাফ ছিল আমার কাছে। কখনো থিয়েটার ছাড়া অনেকটা সময় থেকেছেন এমনটা বোধহয় হয়নি, অভিনয় ছাড়া বা থিয়েটার করা ছাড়া? না না না, ওই 97 সালে যে ঢুকেছি তারপরে কোনো ছাড়ার প্রশ্নই নেই আর কি। হ্যাঁ, মানে এখনও কন্টিনিউ মানে আছি, মানে থিয়েটারের সঙ্গেই আছি। আর কি করবো, আর তো কিছু খুব একটা পারিও না, ফলে আর কিছু করার প্রশ্নও নেই, এই আর কি। এই যে লাইট ক্যামেরা অ্যাকশন এখন নিয়মিত শুনছেন এই কথাগুলো, মনিটর টেক, এই জার্নিটা কেমন কাটছে? বেশ 2-2.5 বছর ধরে কন্টিনিউ নানান ওয়েব, নানান বড় পর্দা সমানভাবে আপনি কাজ করে যাচ্ছেন, তো এই জার্নিটা কেমন? এইটা একটা বিস্ময়ের ব্যাপার, মানে আমি কখনো এরকম লাইট ক্যামেরা অ্যাকশানের সামনে দাঁড়াবো এটা আমি দুঃস্বপ্নেও ভাবিনি। কারণ আমার কখনো ইচ্ছেই করেনি যে এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করবে, সেটা আমার ইচ্ছেই করেনি। সেটা কেন করেনি আমি জানি না, আমার বন্ধুবান্ধব বলে তুই মিথ্যে কথা বলছিস, আমার সত্যি কখনো মনেই হয়নি যে আমি ক্যামেরার সামনে দাঁড়াবো। আমার অনেক, যখন থিয়েটার করতাম অনেক অফার এসেছিলো, মানে বলতো, তা আমি নাই বলতাম যে আমি না, আমার রিহার্সাল আছে এইসব বলে টলে কাটিয়ে দিতাম। কারণ আমার হয়তো ভয় লাগতো, বা এই মিডিয়াটাকে আমি হয়তো পছন্দ করতাম না, মানে ক্যামেরায় কাজ করাটা, বা ভাবতাম হয়তো পারবো না। কারণ আর তার থেকে বড়ো কথা, থিয়েটারটা করে স্বস্তি পেতাম। ফলে আমি ওটা নিয়ে খুব একটা কখনোই ভাবিনি যে এটা করবো। কিন্তু এই লকডাউন যেটা হলো, একটা যে ভয়ঙ্কর লকডাউন হলো, তার ফলে যেটা হলো সেটা হচ্ছে আমি যেসব থিয়েটারগুলো করতাম ওই সময়, সেগুলো প্রায় ফুল হাউস শোই হতো, 4-5টা শো তো তখন ফুল হাউস চলতো। মানে অঞ্জন দত্তের সঙ্গে রঘুপতি করেছে ওই সময়, একই সঙ্গে চলছে কৌশিক সেনের একলা চলরে, মেফিস্টো, সুমনদার, তিতুমির। ফলে এই ধরনের প্রোডাকশানগুলো করে ফুল হাউস, আমাদের বিদেশে শোও ছিল অঞ্জনদার সঙ্গে যাওয়া, লিভারপুল আরও কোথায়, লন্ডনের কোথায় কোথায় শো ছিল, তো সেগুলো হয়নি। ফলে ওই এক ধাক্কায় যে শোগুলো বন্ধ হয়ে গেল, এবং আরও অন্যান্য দলে যে কাজ করতাম তাতে একটু নড়ে গেলাম আর কি। কারণ তখন তো থিয়েটার ভবিষ্যৎ সম্পর্কে কেউ কিছু জানে না, যে কী হবে তার ভবিষ্যৎ। ইন্টিমেট থিয়েটারগুলো তৈরি হতে শুরু করলো, সেখানে আবার যে ওই একটু সারভাইভ করা যায় থিয়েটার করে, মানে আমি যেটা করছিলাম যেভাবে, সেটা করা মুশকিল হয়ে যাবে। এবং তখনই মন্দার চলে আসে। মন্দার, তার আগে যে করেছিলাম, মানে
বন্ধুবান্ধবদের আগ্রহে উৎসাহে দুই একটা কাজ করেছিলাম, মানে আমার রিহার্সাল যাতে বাঙ্ক না হয় সেই সব মেনে টেনেই কয়েকটা কাজ করেছিলাম। কিন্তু মন্দার করার পর থেকে এত কাজের অফার আসতে থাকলো এবং থিয়েটারটাও যেহেতু কমে গেল, তো আমি এগুলো করতে শুরু করলাম। আর এই লাইট ক্যামেরা অ্যাকশন সত্যি আমার কাছে এখনও বিস্ময়ের ঘোর কাটে না যে এটা এর মধ্যে কী করে ঢুকে পড়লাম। তা সেটা এনজয় করছি এখন, কারণ এটা নতুন ধরনের কাজ তো, মানে অনেক কিছু শিখতে হচ্ছে, জানতে হচ্ছে নতুন করে। থিয়েটার তো আমি দীর্ঘদিন ধরে থিয়েটারের একটা চর্চার মধ্যে ছিলাম, কিন্তু এটার তো কিছু টেকনিক্যাল দিক আছে, হ্যাঁ, তার কিছু প্রকৌশল আলাদা আলাদা ব্যাপার আছে, সেগুলো জানতে বুঝতে হয়। ফলে এটা এখন একটা শিক্ষণাবিশের মতন এখানে কাজ করছি, ভালো লাগছে, এনজয় করছি, ভালোবাসাও পাচ্ছি, সেটাও তো ঠিক। এর আগে কোনোদিন অডিশন দেব বা ইন্ডাস্ট্রিতে আসবো এটা বোধহয় স্বপ্নেও ভাবেননি, মানে এই মন্দারের পর পুরো জার্নিটা? না, আমি কোনোদিন অডিশন দিইনি এখনো পর্যন্ত, মানে সত্যি সত্যি আমি অডিশন দিইনি। আমার বন্ধুকে নিয়ে গেছি অডিশন দিতে গিয়ে, আমাকে জোর করে দাঁড় করে দিয়েছে, এরকম হয়েছে, আমার হয়ে গেছে, আমি করিনি কাজ, ব্যাক করে চলে এসেছি। সেটা না, আমি কখনো অডিশন সেই অর্থে বিশেষ করে বাংলা কাজে, আমার মুম্বাইয়ের কাজে একজন একটা অডিশন চেয়েছিল, অডিশন মানে বলেছি এটা জাস্ট একটু পড়ে পাঠিয়ে দেন, সেটা পাঠিয়েছি। তো মানে আমি অডিশন দিতেও পারি না, আমার পোর্টফোলিও নেই, আমার কোনো ছবি নেই। আমার ছবি চাইলে আমি সেই পুরনো, আমি আমার বউকে নিয়ে একটা কোথায় বেড়াতে গেছিলাম, সেখানে বউয়ের থেকে কেটে এখনও ছবি, সেই ছবি এখনও পাঠাই পায় বলতে গেলে, মানে যদি কেউ চায়। আমার ওইসব নেই, মানে আমি অভিনয় করি ভাই, তোমার যদি মনে হয় যে আমাকে লাগবে, তুমি ডাকলে আমি যেতে পারি, এর বেশি আমি দৌড়বো না কোথাও, আমার দৌড়তে ইচ্ছা করে না, আমি একটু অলস মানুষ সেই অর্থে যদি বলেন, তো ওই দৌড়োদৌড়ির মধ্যে নেই, হুড়োহুড়ি দৌড়োদৌড়ি প্রতিযোগিতা এইসবের মধ্যে নেই। মন্দারের পর জীবন কতটা বদলেছে? জীবন বদলেছে মানে, হ্যাঁ, ব্যাংকে কিছু টাকা ঢুকেছে, আর বোধহয় খুব একটা কিছু বদলায়নি, মানে মন মানসিকতা খুব একটা বদলায়নি। হ্যাঁ, একটু ভালো জামা কাপড় পরি, আমার স্ত্রী কিনে দেন এইসব কিনে দেন, কিন্তু জীবন বদলায়নি, কারণ আমি আড্ডা মারতে খুব পছন্দ করি। মানে সেটা আমার হাবড়ায় যখন থাকতাম তখন একটা তো বিরাট আড্ডার ঠেক ছিল, এখন এখানেও এই নিউ ব্যারাকপুরে একটা সুন্দর ঠেক খুঁজে বের করেছি, গত 6-7 মাস ধরে আর চুটিয়ে আড্ডা হচ্ছে আর কি, মানে শুটিং থেকে ফিরে ওখানে গিয়ে চা খেয়ে তারপর হয়তো বাড়ি ফিরে এরকম হচ্ছে, সে নিয়ে বাড়িতে অশান্তি হয় মাঝে মাঝে, হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, তো সেটা একই রকম আছে, মানে আমি একটু খোলামেলা একটু এইভাবে থাকতেই পছন্দ করি আর কি। কারণ আমি যেসব মানুষদের দেখেছি থিয়েটার করতে গিয়ে, ইভেন ছবি করতে এসেও বেশ কিছু মানুষ দেখেছি যাদের জীবনবোধ, জীবনচর্চা আমাকে খুব প্রভাবিত করে। ফলে এখনও মানে পরিবর্তন খুব একটা হয়েছে বলে আমার মনে হয় না। যদি বাড়িতে এই যে সংসারে কম সময় দেওয়া, কতটা সময় দিতে পারেন? প্রচন্ড ব্যস্ততা তো থাকেই। হ্যাঁ, মানে লাস্ট 2-2.5 বছরে যেটা পরিবর্তন হয়েছে যে সময়, যদিও সময়টা না, আমি যদি অন্যভাবে বলি, মানে আমি যখন থিয়েটার করতাম, আমি 24 ঘন্টা থিয়েটারই করতাম, মানে তখনও ধর 8-10টা 7-8টা নাটক তো আমি এক বছরে করতাম, এরকম তো ওই কটা বছর, তো মানে মিনার্ভা পরবর্তী সময়, তো তাতে আমার রিহার্সাল, শো এইসব নিয়েও বিরাট ব্যস্ততা থাকতো। ফলে এখন যেমন শুটিংয়ের ব্যস্ততা, মাসে 15 দিন 20 দিন যাই হোক একটা, কিন্তু তখন থিয়েটারে আমার প্রায় 30 দিনের ব্যস্ততা ছিল। হ্যাঁ, ফলে ব্যস্ততার দিক থেকে যে খুব বেশি পরিবর্তন হয়েছে তা নয়। এখন কিন্তু আমার মুশকিল হয়, আমার স্ত্রী স্কুলে যেহেতু পড়ান, ওর হচ্ছে সকালে চলে যাওয়া, আর আমার সেই হয়তো বিকেলে গেলাম, মানে থিয়েটারের সময় গভীর রাতে ফিরলাম, মানে ওটা বরাবরই, মানে যখন থেকে আমাদের বিয়ে হয়েছে তখন থেকে এই সময়ের সমস্যাটা একদম শুরু থেকেই ছিল, মানে ওর সকালবেলা চলে গিয়ে বিকেলে আসা, আমার হয়তো দুপুরে গিয়ে গভীর রাতে আসা, সেটা আমরা সেভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ওইভাবেই চলছে আর কি, উপায় নেই, হ্যাঁ, ভবিতব্য। ইন্ডাস্ট্রিতে যখন শুরু করলেন কাজ মন্দারের পর তারপর তো অনেকগুলো কাজ, তো ইন্ডাস্ট্রি কতটা আপন করে নিল? কাছের মানুষেরা রয়েছে ইন্ডাস্ট্রির, মানে যেটা বন্ধু পরিসর বলি। ভীষণ, আমি ভাবতেই পারিনি, মানে শুরুর দিন থেকে এটা আমার হয়েছে। আসলে আমার শত্রু তো কম, ফলে আমার কেমন একটা খুব স্বাভাবিকভাবে একটা বন্ধু মহল তৈরি হয়ে যায়, মানে সবার সঙ্গে খুব একটা সহজ সরল সম্পর্ক তৈরি হয়ে যায়। আর যেহেতু আমার কারো কাছ থেকে কোনো এক্সপেকটেশান নেই, ফলে বন্ধুত্বটা দীর্ঘদিন থেকেও যায়, সেই সম্পর্কটা থেকে যায়, ফলে প্রচুর ভালো মানুষ। আমি এই বছরে বেশ এমন এমন নির্দেশকের সঙ্গে কাজ করেছি কল্পনাতেও আসেনি, মানে সেটা কৌশিক গাঙ্গুলি হতে পারে, সৃজিত মুখার্জি হতে পারে, কমলেশ্বর মুখার্জি হতে পারে, বিভিন্ন, এবং কো অ্যাক্টরদের তো
মানে মোটামুটি যারা আমাদের স্বপ্নের জায়গায় ছিল, যেসব ডিরেক্টর বা তাদের সঙ্গে কাজ করার সুযোগ ঘটেছে। ফলে তার আগে থিয়েটারে তো সৌমিত্র বসুতে কাজ করেছি। ফলে মানে এইটা মানে আমার কাছে একটা বিরাট পাওয়া আর কি, এই অভিনয় করতে আসা। ফলে জীবন পাল্টে যাওয়া, অভিনয়ের এই মানুষ যারা ইন্ডাস্ট্রির মানুষ তাদের সাথে এত বন্ধুত্ব তৈরি হওয়া, এটা আমার কাছে ভীষণ ভালো এবং সহজ সরল সম্পর্ক। মানে এই তো আমি 6, 7, 8 আমাকে একজন ডিরেক্টর ফোন করে বললেন তুমি ফাঁকা আছো? তাই বললাম হ্যাঁ আছি। বলে চলো সুন্দরবন বেড়াতে যাব। ব্যাস, মানে এইরকম একটা সময় একজন ডিরেক্টর, তিনি মানে প্রথিতযশা একজন ডিরেক্টর, তার সঙ্গে আরও 2জন প্রথিতযশা অ্যাক্টাররা থাকবে, আমাকে সেই 7-8 জনের দলে ইনক্লুড করে নিয়েছে। আমি যাবো সুন্দরবনে 3 দিন ঘুরে আসবো, এরকম একটা। ফলে আমার সঙ্গে সম্পর্ক সকলের খুব ভালো, সহজ সম্পর্ক। ওই বললাম না, দেনা পাওনার সম্পর্ক আমি বিশ্বাস করি না খুব একটা। ফলত সম্পর্কগুলো জটিলতা কখনোই গিয়ে পৌঁছয় না, এটাই আমার হয়তো আমার সৌভাগ্য বলা চলে, যদিও আমি ভাগ্য বিশ্বাস করি না। গোটা অভিনয় জীবনে সবচেয়ে যদি বলি কারোর অবদান রয়েছে, এই মানুষটা একটা অবদান রয়েছে, তো সেই কে যদি বলেন? এইভাবে বলা খুব মুশকিল। মানে আমার অভিনয়ের পিছনে যদি অবদান বলা চলে, সেটা বিরাট একটা সার্কেল হবে। মানে আমার বন্ধু বান্ধবদের শুরু করে, আমার বাবা মা থেকে শুরু করে, আমার শিক্ষক অশোক মুখোপাধ্যায় থেকে শুরু করে, আমার স্ত্রী, তার পরবর্তী ক্ষেত্রে আমার স্ত্রী, এই সামগ্রিকভাবে একটা ঢেউ না দিলে আমি ওই ওপরটায় উঠতে পারতাম না, পারা সম্ভবও না। যে কোনো একটা আর্টিস্টের ক্ষেত্রেই তাই হয়, অনেক ব্যাকআপ থাকে। একটা পার্টিকুলার কাউকে বলাটা খুব মুশকিল, কারণ কোনো একজনকে এমন, এখন যদি বলা যায় যে তুমি যে সিনেমার জগতে এলে, তাহলে আমি বলবো যে অনির্বাণ ভট্টাচার্য এই মন্দারটা আমাকে কাস্ট করেছে, তার পরবর্তী ক্ষেত্রে এটা একটা পর্যায় হতে পারে। আমার থিয়েটারে আসা অশোক মুখোপাধ্যায়ের একটা বিশাল অবদান আছে। আর আমার এই সাংসারিক জীবন, তার সঙ্গে কাজ করে যাওয়া, তাতে আমার স্ত্রীর একটা বিরাট ভূমিকা আছে। ফলত সব বিভিন্ন জিনিস নিয়েই আমার এই অভিনেতা সত্তাটা বিরাজ করে। এটা পার্টিকুলার একা বলাটা মুশকিল, তাহলে অন্য লোক ক্ষুব্ধ হবেন হয়তো। এই কারণেই আমি সকলের কাছে ভালো। না, এটা সত্যি সত্যিই বলছি। মানে আমি একজনকে সেই অবদান দিয়ে অন্য কাউকে ছোট করতে পারবো না। আপনার কাছে সাফল্যের সংজ্ঞা? সাফল্য শব্দটাই তো একটা অদ্ভুত। মানে আমি যদি এখন বলি যে আমি এখন সফল, তাহলে আমার অতীতটাকে অস্বীকার করা হবে। কারণ আমি যখন থিয়েটার করতাম, থিয়েটারে আমি সফল ছিলাম। মানে সফল মানে সেই অর্থে আমি সফল ছিলাম। আবার তার আগে পিছিয়ে গিয়ে আমি যদি খেলাধুলা বলতাম, যখন ক্রিকেট খেলতাম বা অন্য কিছু খেলতাম, তখন সেই খেলাধুলাটাও একটা সফলতা পেয়েছিলাম। ফলে ওইভাবে সফলতা বিচার আমি করতে পারবো না। তবে আমি জানি শ্রম, পরিশ্রম এবং একাগ্রতা, নিষ্ঠা থাকলে যে কোনো কাজ অনেকটা পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। তারপর তো কি হবে না হবে সেটা একটা পার্টিকুলার ইনসিডেন্টের উপর হয়তো নির্ভর করে, কিন্তু ওই পরিশ্রমটা এবং কাজের প্রতি ভালোবাসা, নিষ্ঠা থাকাটা খুবই প্রয়োজনীয়। যদি থিয়েটারের কিছু বছর পিছিয়ে যায়, যেটা আপনি বলছিলেন যে শুরুর সময়টা সাফল্য ব্যর্থতা দুটো থেকে তো সামনে থেকে দেখেছেন, তো এই যে ব্যর্থতাকে অনেকে অ্যাকসেপ্ট করে নিতে পারে না, সাফল্য থাকলে ব্যর্থতাও থাকবে, তো এই সময়টা কেমন ছিল? হ্যাঁ, আসলে আমার কাছে সফলতা বলে কোনো টার্গেট ছিল না যে এইখানে পৌঁছলে আমি সফল হব। ফলে যখন ব্যর্থ হচ্ছি, তখন আমি জানি না কতটা ব্যর্থ হচ্ছি, কোন মানে সফলতার নিরিখে আমি ব্যর্থ হচ্ছি। ফলে ব্যর্থতাটাই আমার কাছে ওই রকম মনে হতো না। আমি একটা জিনিস হয়তো একটা নাটকের ডায়লগ বলতে পারছি না, এটা আমার ব্যর্থতা হতে পারে। তারপরে ওটা করতে 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 সেটা যখন উতরে যাই, তখন বলে যে না, এটা একটা, তার মানে এটা ঠিক হলো। সেটা সফল হলো কি একটা উচ্চতায় পৌঁছলাম, কারণ আমার তো কখনো টার্গেট সেট করা ছিল না জীবনে যে আমি এখানে যাব, এখানে পৌঁছবো, এরকম কোনো আমার নির্দিষ্ট ভাবনাই ছিল না। ফলে আমার এই জার্নিটাকে আমি খুব পছন্দ করতাম, মানে এনজয় করি। আমার এই জার্নিটাই আমি জানি না আমার চালিকা শক্তি হবে। মানে আমি আর অন্য কিছু ভাবি না, আমি বয়ে যেতে চাই, আমি উঠে যেতে চাই না, আমি এটা বইতে চাই। ওই পাহাড়ে উঠে যাব চূড়ায়, সেটা নয়, আমি অনেকটা হেঁটে যেতে চাই, হাঁটতে চাই। সেই পাহাড়ের উচ্চতা যাই থাকুক না কেন, সেটা সমতল হতে পারে, পাহাড়ও হতে পারে, নদী নালা হতে পারে, আমি হাঁটতে পছন্দ করি। মানে হেঁটে বয়ে যাওয়াটাকে পছন্দ করি খুব বেশি, স্রোতের মতো। হ্যাঁ, লকডাউনের সময়টা এবং তার পরবর্তীকালে মন্দারে অভিনয় করেন এবং অনির্বাণ ভট্টাচার্য নির্দেশনায়। তো লকডাউন কি শেখালো? লকডাউন না আসলে বা মন্দার না আসলে কি কোনোদিন ইন্ডাস্ট্রিতে আসবেন, এরকম কি ভাবনা চিন্তা ছিল কোনো সময়? না, একদম না। লকডাউন না হলে আমি আর ইন্ডাস্ট্রিতে আসতাম না, সেটা একেবারে নিশ্চিতই ছিল। আমি জানি না তারপর হয়তো অন্য কোনো ঘটনায় চলে আসতে পারতাম, কিন্তু সেরকমও। কারণ লকডাউন যখন ছিল, যে আমরা এখানে বসে আছি, এখানে এই ঘরটা তখন আমরা বসবাসযোগ্য ছিল না। এখানে আমি একটা সোলো পারফরমেন্স করেছিলাম, থিয়েটার করেছিলাম। কারণ আমি থিয়েটারই করবো, কারণ আমি জানি যে এরপরে বেরিয়ে আমাকে থিয়েটারই করতে হবে। তো এইখানে একটা অন্ধকার ঘরে 2টো নাইট ল্যাম্প জেলে আমি থিয়েটার পারফরমেন্স লোকজন এনেও দেখিয়েছি, সেরকমও ঘটেছে। লকডাউনটা ওই রকম হয়েছে এবং
অনির্বাণের ওই প্রোডাকশানটা মানুষের কাছে পৌঁছে গেছে, আমাদের অভিনয় অনেকেরই অভিনয় মানুষের ভালো লেগেছে, সেখান থেকে বিভিন্ন ডাক পাওয়া শুরু হয়েছে। ফলে ওই লকডাউন একটা ফ্যাক্টর ছিল আমার জীবনে, মানে ওই থিয়েটার পর্ব এবং এই ক্যামেরা জগতের যে পর্ব, এই দুটোর মাঝখানে সন্ধিক্ষণে লকডাউনের একটা ভূমিকা আছে বটেই। আবার প্রলয়ের পর মানে দর্শকদের থেকে কি কি ফিডব্যাক পেতেন? ভয়ঙ্কর নানান রকম, সেটা স্বস্তিকর অস্বস্তিকর নানান রকম পেতাম, মানে ভয়ঙ্কর, মানে মিম টিম তৈরি হতো, তাতে অস্বস্তি হতো, ভালোও লাগতো যে মানুষ সব মানে অনেক ঘটনার সঙ্গে ওইটাকে রিলেট করে ফেলছে, সেটা খুবই ভালো। মানে আর মানুষ ভালো বললে তো যে কোনো কাজেরই ভালোই লাগে। হয়তো এই ভালোবাসার এই 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 যে অমোঘ একটা টান আছে মানুষের এই কাজ করার ক্ষেত্রে, সেইটা তো একটা ম্যাটার করেই। আবার প্রলয়, তারপরেই ছোটো লোক, ফলে বেশ কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছি, মানে কতটা কী করতে পেরেছি জানি না, কিন্তু ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরেছি, সেইটা একটা আমার বিরাট পাওয়া আর কি। খুব অল্প সময় তো, আমি বেশি 2 বছর 2.5 বছর বোধহয় এই কাজ করছি, তো ওই আর কি কিছু কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরেছি। এই যে ডার্ক নেগেটিভ ক্যারেক্টার বা গ্রে, এখন তো মানে আপনার যে পরিচিতিটা হয়েছে, আশেপাশের মানুষজন নিশ্চয়ই বেরোলে চিনতেও পারে, তো তা মানে সামনাসামনি কোনো ফিডব্যাক পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সে তো খুবই স্বাভাবিক, মানে আমাদের এখন মানে মুঠোফোন হওয়াতে মানুষের কাছে তো পৌঁছে গেছে, বিশেষ করে ওয়েব সিরিজ এখন মফস্বল গ্রামাঞ্চলেও যে দেখে, সেটা তো এখন টের পাই। কারণ আমি ওই কী হয়, ওই যে বলছিলাম, আমি এখনও ট্রেনে উঠি, এখনও ট্রেনে যাতায়াত করি, ফলে ওই হয়, কিন্তু যা হয় একটা কী হয়, ওই দেখে চিনতে পেয়ে দাদা কী ভালো, কী করলেন সেটা একটা থাকে পর্যায়ে, চিনতে পায়, সেইটার একটা বিস্তার ঘটে গেছে এখন। মানে থিয়েটার করলে, থিয়েটার তো একটা কমিউনিটি, আর মানে কী বলবো, ছোট্ট একটা জায়গায় মধ্যে সংখ্যালঘু সংস্কৃতি বলা চলে, তো তার একটা পরিচিতি ছিল, কিন্তু এটার তো একটা বিস্তার ঘটে গেছে। মানে এখান থেকে তুমি দার্জিলিং চলে যাবে, সেখানেও তোমাকে পাহাড়ে কেউ একজন না কেউ চিনে নেবে, সে তুমি যাই করো, তুমি অ্যাঙ্কারিং করলেও দেখবে, তুমি যখন ক্যামেরার সামনে আসবে তার একটা পরিচিতি তৈরি হয়, সেটা একটা অন্য পরিচিতি। দূরদর্শনে অনেক দীর্ঘদিন খবর পড়েছে, কেউ জানে না, তাকে চেনে না, কিন্তু যেই টেলিভিশনে সংবাদ পড়ছে সে বিখ্যাত হয়ে যায়। তো এই ক্যামেরার একটা এই ম্যাজিকটা আছে যে অনেক মানুষের মধ্যে পৌঁছে যায়, আর আপনি যদি ভালো কাজ করেন বা ভালো, সেটা তো অনেক আদর পাবেন, অনেক শ্রদ্ধা ভালোবাসা সবই পাওয়া যায় এগুলো। তা সেটা হচ্ছে আর কি, মানে মানুষ ভালোবাসছে, একটু বুঝতে পারছি যে হ্যাঁ, একটা পর্যায়ে ভালো তাদের হয়তো নিশ্চয়ই লাগছে। আপনি যেরকম স্ট্রাগলে বিশ্বাস করেন না, হয়তো আক্ষেপেও বিশ্বাস করেন না, কোনো সময় তবু এমন কোনো ঘটনা বা এই যেই অভিনয়ের যে স্প্যানটা, সেখানে কোনো আক্ষেপ রয়েছে কি এখনো পর্যন্ত? মানে সেটা পরিবারের ক্ষেত্রে হতে পারে বা নিজস্ব ক্ষেত্রে হতে পারে। ওই যাই পারিবারিক একটা আক্ষেপ আছে যে আমার যখন থেকেই আমার এই ক্যামেরার জার্নিটা সে অর্থে শুরু হলো লকডাউন, ঠিক লকডাউনের শুরুতে আমার মা মারা যান, আর বাবা তারও আগে মারা যান, ফলে 2013 সালে। তো তারা আমার এই ফেজটা দেখে যেতে পারেননি, সেইটা একটা ভীষণই আফসোসের জায়গা। মানে সেটা নিয়ে আর খুব বেশি কথা না বলাই ভালো, কারণ বাবা মার তো ওই একটা প্রশ্রয় ছিল ভয়ঙ্করভাবে, মানে সেইটা খুবই মিস করি বাবা মাকে দুজনকে। এই 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 তথাকথিত, মানে আমি বলছি কোট আনকোট সফল বা সফলতার যে একটা হ্যাঁ বলা হচ্ছে, সেটা সেটা খুবই, ওইটা একটা আক্ষেপ, বিরাট আক্ষেপ আর কি। থিয়েটার যখন করতেন তখন নিশ্চয়ই পরিবারের লোক আসতো দর্শক মঞ্চে বসে দেখার জন্য। হ্যাঁ, মানে বাবা মায়েরা কলকাতা আসতে পারতো না, আমার অনেক শো আমাদের হাবড়া মফস্বলে, সেখানে বাবা যেতেন, মা অতটা যেতে পারতেন না। মা ওই টিভিতে দুই একটা সিরিয়াল ধরনের জিনিস করেছিলাম, বা কিছু টেলিফিল্ম হয়তো করেছিলাম, সেগুলো বাড়িতে বসে মা দেখতেন, খুব এনজয় করতেন, সেটা আমি শুনতাম। যেহেতু আমি সিরিয়াল কখনো দেখিনি সেই অর্থে, মানে আমি করেছি বটে, কিন্তু আমি খুব একটা দেখতাম না, কিন্তু বাড়িতে এসে শুনতাম যে মা খুব বলছে, এই শয়তানের পাঠ করছে, এই বদমাইশের পাঠ করছে, কেন যে করে, এইসব খুব এনজয় করতো আর কি। তা সেইটা, আর বাবা আমার ওখানে থিয়েটার হলে নিয়মিত দেখতে যেতেন, যেহেতু আমি হাবড়ার দলেই একটা সময় কাজ করতাম, জনজাগরণী বলে দলটি, তা তাদের নাটক দেখতে আসতো, বা কলকাতার যখন আমরা থিয়েটার ওয়ার্কশপ বা অন্য দলের শো করতে গেছি, বাবা দেখতে যেতেন, সেগুলো। আর কলকাতায় আসতো হচ্ছে আমার দাদা বৌদি ভাইপো, এরা কলকাতায় পরবর্তীকালে যখন বিভিন্ন শো, তারা কলকাতায় এসেও শো দেখে গেছে, সেটা দীর্ঘদিন পর্যন্ত দেখেছে আর কি। এদিকে তো স্ত্রী তো আমার প্রত্যেক নাটকে, প্রত্যেক শোতেই প্রায় যায় পারলে, এবং সেটাও একটা খুব মজার। মানে আমি নাটকে কোনো ডায়লগ যদি ভুল সংলাপ বলি বা একটা ইম্প্রোভাইজ করবি, বাড়িতে এসে সে বিরাট অশান্তি শুরু হয়ে যাবে, এটা ভুল বললি, ওটাই করলি, এটাই করলি, সব চলে আর কি। ফলে এই মানে এই দেখাটা শোনার ব্যাপারটা এরকমই আর কি। অভিনয় জীবন আর ব্যক্তিগত জীবন, এই দুটো মাধ্যম থেকে কি কি সঞ্চয় করলেন? অর্থ,
অভিনয় করে এখন বেশ কিছু মানে আমি যেটা ভাবিনি কখনো এরকম এত অর্থ পাবো, সেই অর্থের একটা সংস্থান হয়েছে, অভিজ্ঞতা আর ভীষণ ভালোবাসা, মানুষের ভীষণ ভালোবাসা, আশীর্বাদ যাকে বলে হয়তো, সেইটা এই তিনটে সঞ্চয় হয়েছে আর কি। অভিজ্ঞতার ঝুলিটা তো অনেকটা বড় মনে হয়, নানান অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তো আগের কোনো অভিজ্ঞতা আর এখনের কোনো অভিজ্ঞতা, যদি দুটো, একটা ভালো একটা খারাপ বলতে বলি, কি বলবেন? ভালো অভিজ্ঞতা তো সবটাই আমার অভিজ্ঞতা ভালো। আমাকে একজন শিখিয়েছিলেন যে জীবনে অনেক কিছু তুমি পাবে, তার মধ্যে কিছু ভালো হবে, কিছু খারাপ হবে, তা খারাপটা মনে রাখবে না, চেষ্টা করে ভালোটা নিয়ে এগিয়ে যাওয়া। তো সেরকমই মানে অনেক খারাপ অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, মানে সেগুলো বললে আবার খুব ওই টিপিক্যাল কথা হয়ে যায় যে আমাকে এই লোকটা না ওই কথা বলেছিল, এই লোকটা কি অপমান করেছিল, এই লোকটা এত অপমান করেছিল আমার আত্মহত্যা করতে ইচ্ছে হয়েছিল। নিশ্চয়ই সেরকম ঘটনা প্রত্যেকের জীবনেই ঘটে, বা যারা বিশেষ করে এই শিল্প জগতের সঙ্গে যুক্ত হয় তাদের এই ধরনের কথা আকচা শুনতে হয়, আমাকেও শুনতে হয়েছে। কিন্তু আমি এগুলোকে খুব গ্লোরিফাই করতে চাই না, কারণ এটা সামাজিক স্ট্রাকচারটাই আমাদের এইভাবে তৈরি হয়ে আছে যে তুমি যদি এইটা করো তো ঠিক আছে, ওইটা করলে মানে তুমি মানে উলু বনে মুক্ত ছড়ানো বা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, এই ধরনের তকমা লেগে যায়। বেকার, হ্যাঁ, কিছু করে না, কিছু পারে না, মেধাবী নয় সেই জন্য কিছু পায় না, চাকরির চেষ্টা করে না, অলস, এই ধরনের নানান কথা তুমি শুনতে পাবে। ফলে ওটা ঠিক আছে ইগনোর করো, মানে আমাকে বিভাসবাবু একটা কথা বলেছিলেন এক সময় যে যা কিছু খারাপ ইগনোর করবে, যেগুলো তোমার পছন্দ হচ্ছে না জাস্ট ইগনোর করে যাবে। তা হয়তো ইগনোরই করেছিলাম, মানে এটা পরবর্তীকালে আমি বিভাসবাবুর থেকে শুনেছিলাম, কিন্তু তার আগে হয়তো ইগনোরই করেছিলাম। মানে না 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 না, আমার ওই সব কী করবো, আমি যেগুলো ইচ্ছে করছে না সেগুলো আমি করবো কেন, আমি করতে পারবো না আর কি। আমার ইচ্ছে করছে থিয়েটার করার, আমার ইচ্ছে করছে অভিনয় করা, আমি আর কি করবো, আর তো শুনতেই হবে। তো এখন কি কি কাজ রয়েছে, বাকেট লিস্টে কি কি কাজ রয়েছে? এই যে বাকি লিস্টে তো যেগুলো খুবই, এই যে একটু আগে একজন ফোন করলেন, তিনি একটা স্ক্রিপ্ট শোনাতে আসবেন, একটু দূর থেকেই আসবেন, বেশ কোথার থেকে আসবেন বললেন যেন, যাই হোক সেরকম আরও কিছু ছবির কথা হয়ে আছে। এখন তো একটা ওই টেক্কার শুটিং চলছে, প্রাপ্ত বসুর নতুন ছবি হুব্বা, কয়েকদিন আগে মুক্তি পেল বাদামি হায়নার কবলে, ফেব্রুয়ারিতে মুক্তি পাবে পারিয়া তথাগত মুখোপাধ্যায়ের ছবি। আর আর শুটিং পরপর কিছু আছে, সেগুলো সবগুলো হয়তো বলাও যাবে না, কারণ সবগুলোর নামও আমি জানি না। ডিরেক্টরকেও আমি এবার ত্রিপুরাও একটা শ্যুট করতে যাবো, কিন্তু সেই ডিরেক্টরকেও এখনও দেখিনি। হ্যাঁ, এই ফেব্রুয়ারিতেই যাব। ফলে এরকম পরপর পরপর কিছু কাজ আছে, সেগুলো এখন সবগুলো ওইভাবে বলা যাবে না। শেষ করব, শেষে যারা আপনাকে ভালোবেসেছে, যারা থিয়েটারের মঞ্চেও দেখেছে, আপনার তো দর্শক নিশ্চয়ই গ্যালারি ভর্তি দর্শক থাকতো, এবং অভিনয় যারা ক্যামেরার সামনে দেখছেন, তো শেষে তাদের উদ্দেশ্যে। না, আমি গ্যালারি ভর্তি দর্শকও যেমন দেখেছি, আমি একটা গোটা ফাঁকা হলেও প্রায় 5-7জন 8জন 10জন এরকম থিয়েটার করেছি, ফলে সব অভিজ্ঞতাই আছে ঝুলিতে। আবার প্রচুর 5,000 মানুষের সামনে যাত্রাও করেছি, সেরকম অভিজ্ঞতাও আছে। আর দর্শক বা যারা আমাকে দেখেছেন থিয়েটারে, তাদের কি বলবো, তারা এরকম যেভাবে আমাকে ভালোবেসে এসেছেন, সেইটা অটুট থাকলেই আমি খুশি হব, এটাই বলতে পারি। আর যেদিন যখন খারাপ কাজ হবে সমালোচনা করলে আরও বেশি খুশি হব, কারণ না হলে তো মানে আমার ওই জার্নিটা কমপ্লিট হয় না। মানে তুমি ভালো ঠিক আছে, আমি তুমি তো ভালো করেছো, ভালো করো, ভালো করো, এইটা না, আমি যে খারাপ হলে যেন খারাপটা বলে, এটা দুটো মন্তব্য। হ্যাঁ, খারাপটা বললে সুবিধে হয়, মানে নিজের রেকটিফিকেশনে সুবিধা হয়। আমাকে বলেছো 2-1জন, আমি খুব পছন্দ হয়েছে যে তুমি আর পুলিশের চরিত্র করো না, তার টাইপ, যদি আমি টেক্কাতে পুলিশের চরিত্র করছি, যাই হোক। কিন্তু এই যে বলছেন বা ওই ধরনের অ্যাক্টিং তোমার কাছে আশা করি আরও বেশি, এই দিস ইজ গুড। মানে আমার পক্ষে একজন অভিনেতা, আমি তো শিক্ষার্থী, সে অর্থে আমরা প্রত্যেকেই এখনও শিখে চলার অনেক কিছু বাকি আছে। এর ফলে এই দুটোই আশা করি, মূলত সমালোচনা মানে আমি একটা ধনাত্মক সমালোচনার কথা বলছি। এখন তো আমাদের ক্রিটিসিজমটা পাল্টে গেছে, মানে সেটার ধরনটা হচ্ছে ফেসবুক হওয়াতে একটা কিছু লিখে দিলেই হয়ে গেল। সেটা কাকে বলছি, কেন বলছি, কেনই বা বলছি, কী বিষয়ে বলছি, সম্যক ধারণা না হোক একটা কমেন্ট পাস করে দিচ্ছি, সেগুলো সঠিক নয় আমার কাছে মনে হয়। তাই এটাই আশা করবো যে প্রত্যেকে আমার কাজ দেখবেন, আমার কাজ মানে আমাদের কাজ দেখবেন। আমরা প্রত্যেকেই তো একটা নৌকোয় চলছি, ফলে প্রত্যেকের কাজ দেখবেন, সমালোচনা করবেন। ভালো লাগলে তো হ্যাঁ একটা এই দিলেই, মানে লাইক সাইন দিলেই যথেষ্ট, বুঝতে পারবো যে হ্যাঁ মনে ছুঁয়েছে। খারাপ হলে বলবেন এই আর কি।